প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে করোনাকালীন জরুরি স্বাস্থ্য সেবা কি হতে পারে, কাদের জন্য আসলে প্রয়োজন, এই বিষয়গুলো জানবো। তার সাথে সাথে আরও আনুষঙ্গিক কিছু বিষয় আসবে, সেটি বড়দের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য দুজন চিকিৎসক। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ রবিউল হালিম, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, আইসিইউ আসগর আলী হাসপাতাল, ঢাকা। সাথে আরও আছেন ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, ঢাকা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আর দর্শক বলে রাখছি, করোনা বিষয়ে যে কোনো তথ্য বা যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছে ফোন করতে পারেন। স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে ডায়াল করে, এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের সাথে ফেসবুকে www.facebook.com/banglavision-এ টাইপ করে। কথা বলছি করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে, থাকুন আমাদের সাথে। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ রবিউল হালিম, আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইব শুরুতেই, করোনাকালে জরুরি স্বাস্থ্যসেবা বলতে আসলে কি বোঝানো হয় এবং কোন কোন বিষয়গুলো বা জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজন আসলে কখন? ধন্যবাদ ডক্টর পাপিয়া এবং বাংলা ভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন দিয়ে শুরু করেছেন। করোনা বিষয়ক জরুরি স্বাস্থ্যসেবা বলতে আমরা কি বুঝবো? করোনা বিষয়ক জরুরি স্বাস্থ্যসেবা আসলে আমরা দুভাগে চিন্তা করতে পারি। একটা হচ্ছে করোনা রিলেটেড, আরটা হচ্ছে আদার দেন করোনা রিলেটেড। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে কোনো সময় জরুরি অবস্থার উদ্ভব ঘটতে পারে। আমরা সবাই জানি যে করোনা এখন একটি মহামারী, আমরা যেটাকে প্যান্ডেমিক বলছি। আমাদের বাংলাদেশও কিন্তু এর চেয়ে বাইরে না, আমরাও কিন্তু বিপুল সংখ্যক জনগণ করোনায় আক্রান্ত। সো আমি যদি করোনাকালীন স্বাস্থ্য সেবার জরুরি অবস্থাকে যদি দুভাগে ভাগ করি, করোনা রিলেটেডের মধ্যে পড়ে সাধারণত পেশেন্টের, আমরা শুরুতেই বলে রাখি যে করোনা যদি হয়েও থাকে সাধারণত 80% পেশেন্টের কোনো রকমের সিমটমই ডেভেলপ করে না, তারা অ্যাসিমটোমেটিক থাকে, যে তার মধ্যে কোনো শারীরিক উপসর্গ থাকে না। সো শতকরা 20% পেশেন্টের ক্ষেত্রে শারীরিক উপসর্গ দেখা দেয়। এর মধ্যে শতকরা 5% ক্ষেত্রে দেখা যায় যে অবস্থাটা জটিল হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড এবং মডারেট। বেশিরভাগ ক্ষেত্রে মাইল্ড এবং মডারেট। তো মাইল্ড ক্ষেত্রে এবং অ্যাসিমটোমেটিক ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে বাসায় চিকিৎসা নেওয়া। মডারেটের ক্ষেত্রে কী কী লক্ষণ, মডারেট টু সিভিয়ার ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখলে উনি ডক্টর বা হসপিটালে শরণাপন্ন হবেন, তার মধ্যে প্রথমত হচ্ছে শ্বাসকষ্ট। শুরুতে শ্বাসকষ্টের তীব্রতা অনেক কম থাকতে পারে, যেটাকে আমরা বলি সাইলেন্ট হাইপোক্সিমিয়া বা হেভি হাইপোক্সিমিয়া। এটা ডিজিজটার একটা প্রকার, লক্ষণটাই এরকম যে ইনিশিয়ালি কিন্তু শ্বাসকষ্ট খুব বেশি থাকে না, কিন্তু যেই পর্যায়ে কোনো একটা কারণে এটি মারাত্মক হয়ে যায়, আসলে প্রথম দিকে বুঝতেই পারেন না। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত হচ্ছে এই শ্বাসকষ্টের তীব্রতার সাথে অন্য কোনো যদি বড় ধরনের শারীরিক উপসর্গ থাকে, এমন হতে পারে পেশেন্ট অচেতন হয়ে যেতে পারে, খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় পেশেন্ট দেখা যায় যে তীব্র জ্বর নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং সে জ্বরটা উপশম হচ্ছে না। অনেক তীব্র কাশি থাকতে পারে, যেটা তার জন্য ডে টু ডে লাইফ মেনটেন করা ইনটলারেবল হয়ে যাচ্ছে। এই জাতীয় যখন উপসর্গগুলোর তীব্রতা দেখা দেয়, তখনই পেশেন্টকে কিন্তু হসপিটাল অথবা ডক্টরের শরণাপন্ন হতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন কিছু ভালনারেবল গ্রুপ আছে যাদের দীর্ঘমেয়াদী কিছু সমস্যা নিয়ে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মাইল্ড কেসেও আসলে ভর্তি হওয়ার কথা আমরা বলি। একটু আমরা জানবো, তার আগে ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, আপনার কাছে একটু আসতে চাই। নবজাতক এবং শিশু নিয়ে আসলে একটু জানবো যে করোনার সাথে শিশুদের একটা মানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই একটু ঢিলে ঢালা থেকে যায়, বাবা মারা একটু শঙ্কামুক্ত মনে করেন। আপনি বিশেষজ্ঞ হিসেবে আসলে কি বলবেন? ধন্যবাদ ডক্টর পাপিয়া, আপনাকে বাংলা ভিশনকেও ধন্যবাদ। শিশুদের বিষয়ে আমরা সবসময় অনেক বেশি ভাবি, অনেক বেশি চিন্তা করি এবং সেটাই স্বাভাবিক। কিন্তু একটা আবার ধারণাও আছে আমাদের মধ্যে যে বাচ্চাদের বোধহয় কম হয়, কিন্তু ধারণাটা ঠিক না। মানে পুরো বিশ্বে তো আমরা অনেক কম দেখেছি, বাংলাদেশে বোধহয় তার একটু ভিন্ন চিত্র আমরা দেখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক শিশুদের আক্রান্ত হয়েছে। আমরাও অনেকগুলো পেয়েছি। তো বাচ্চাদের বিষয় হয় কি, বাচ্চাদের ব্যাপারে কয়েকটা বিষয় একটু আগে ডক্টরকে বলছিলাম যে মাস্ক পরার একটা বিষয় আছে। বাচ্চাদেরকে মাস্ক পরিয়ে রাখা কঠিন বাইরে যখন নিব, যদিও স্কুল কলেজগুলো বন্ধ, কখনো খুব জরুরি কারণে যেতে হলে মাস্ক পরানোটা কঠিন। দ্বিতীয় বিষয়, বাচ্চাদেরকে আইসোলেশন যেটাকে আমরা বলি, ঘরবন্দি করে রাখাটা খুব কঠিন। কোনো কারণে যদি কেউ অ্যাফেক্টেড হয়ে যায় বা
সংক্রমণ শুরুও হয়ে যায়, বাচ্চাদেরকে আটকে রাখা খুব কঠিন। কঠিন। এসব বিষয়ে বাবা মারা খুব বিপদে পড়েন। তৃতীয় একটি বিষয় হচ্ছে কি, নবজাতক শিশু যারা বুকের দুধ খায়, 1 বছর ছোট বা 1-2 বছর, তাদের জন্য খুব বিপদ। মারা যদি আক্রান্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে বাচ্চাদেরকে আইসোলেট করা কঠিন। তো সেক্ষেত্রে কেউ কেউ আছেন যে একদম বুকে দুধই খাওয়াচ্ছেন না, আবার কেউ কেউ বুকে দুধ খাওয়াচ্ছেন কিন্তু মা মাস্ক পরছেন না। তো দুটো বিষয়ে এখানে জোর দিতে হবে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে শিশুদের পুষ্টি। সবসময় শিশুদের পুষ্টি নিয়ে বাবা মারা চিন্তিত থাকে, বিশেষ করে মারা, যার বাচ্চা অনেক খায় এবং এই সময় আবার পুষ্টি মানে বুস্টআপের জন্য কি কি প্রয়োজন, ইমিউনিটি বুস্টআপের জন্য সেটিও অনেকে জানতে চান। আমরা যাব আলোচনায়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার কাছে যেতে চাই। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। গাজীপুর থেকে বলছিলাম, আমিনুল ইসলাম। জি, আপনার প্রশ্নটি বলুন। যে আমার বাচ্চার 5 বছর 2 মাস বয়স, ঠিক আছে, ঠান্ডা কাশি জনিত একটা রোগ আছে। তো আমি অ্যাডোভাস সিরাপ খাওয়াইছি, আজকে 4 দিন হয়েছে, কিন্তু ঠান্ডা কাশিটা কমতেছে না। আচ্ছা এখন কি করণীয় আমার? আচ্ছা। কোনো প্রশ্ন আছে কিনা দর্শককে করার জন্য? না, সাধারণ ঠান্ডা কাশি নাকি সর্দি পড়ছে? হ্যাঁ, নাকদা সর্দি পড়ছে। আচ্ছা, কদিন হয়েছে? আজকে 4 দিন হয়েছে। আমি জ্বর আছে একদিন সাথে? দেখার পরে ওইটা ওষুধটাই না খাওয়াইছি। জ্বর আছে সাথে? জ্বর আছে না, জ্বর নেই। আচ্ছা, আপনি এখনই আতঙ্কগ্রস্ত হবেন না। আপনি কোনো একটা অ্যান্টিহিস্টামিন, ছোট বাচ্চাদের ডাইফেনহাইড্রামিন গ্রুপের অ্যান্টিহিস্টামিন দিতে পারেন, যেটা অ্যাড্রিল অথবা পেডিয়ামিন নামে বাজারে পাওয়া যায়। আপনি নিকটস্থ ফার্মেসিতে পাবেন। এটা আপনি 1.5 থেকে 2 চামচ, ওর ওজন অনুযায়ী 1.5 থেকে 2 চামচ করে দিনে 3 বার আপনি দেন আপাতত। আর যদি জ্বর চলে আসে, সেক্ষেত্রে প্যারাসিটামল গ্রুপের, নাপা এইস অথবা যে কোনো গ্রুপের আপনি 1.5 থেকে 2 চামচ ওর স্বাস্থ্য অনুযায়ী 1.5 থেকে 2 চামচ করে দিনে 3 বার দিবেন। এবং এই সময়টা তো আসলে জ্বর মানেই তো কোভিড এর কথা আমরা চিন্তা করি, কিন্তু আতঙ্কগ্রস্ত হবেন না। জ্বর চলে আসে, সে কি টেস্ট করানো উচিত হবে কিনা তার জন্য? যদি আর কোনো সিমটম থাকে আমরা করব, আর তার যদি আর কোনো সিমটম না থাকে সেক্ষেত্রে আমরা অপেক্ষা করি। কারণ এখন কিন্তু আবহাওয়ার তারতম্য হচ্ছে, খুব গরম পড়ছে কয়েকদিন, হঠাৎ করে ঝুম বৃষ্টি হচ্ছে, এই সময় কিন্তু সাধারণ ভাইরাল জ্বরগুলো চলে আসে। সাধারণ জ্বর, খুব ভীত সন্ত্রস্ত হওয়ার আমার মনে হয় কিছু নেই। নিশ্চয়ই, ধন্যবাদ। আর যেটি আসলে বলছিলাম ইমার্জেন্সি নিয়ে এবং জরুরি স্বাস্থ্য সেবা, কারো কারো ক্ষেত্রে আসলে মাইল্ড কেসও আপনারা নিশ্চয়ই সাজেস্ট করেন, তো সেই গ্রুপটা আসলে কি এবং কখন তাদের যেতে হবে হাসপাতালে? ধন্যবাদ। কখনো কখনো মাইল্ড গ্রুপের ক্ষেত্রে পটেনশিয়ালি আসলে রিস্ক থাকে, যেমন বয়োজ্যেষ্ঠ যারা আমরা সিনিয়র সিটিজেন এবং যাদের মাল্টিপল কোমরবিডিটিস, যেমন আগে থেকে ডায়াবেটিস, প্রেশারের সমস্যা, কিডনি ডিজিজ, তারপরে হাঁপানি সমস্যা যাদের আছে, ওদের ক্ষেত্রে দেখা যায় যে মাইল্ড কেস হলো আমরা সতর্ক থাকতে বলি, যাতে একটা সার্ভিলেন্স মনিটরিংয়ে থাকতে পারেন। এবং অনেক সময় যেটা বললাম যে শ্বাসকষ্টটা তীব্র হয় না, কিন্তু আমরা যদি তাদের রক্ত অক্সিজেনের মাত্রাটা দেখি, তাহলে দেখা যায় যে তাদের অক্সিজেনের মাত্রা অনেক বিপজ্জনকভাবে কমে যায়। তো এই জাতীয় পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত আমার মনে হয় আর্লি হসপিটালাইজ বা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, সেটা অনেক ধরনের জটিলতাটাকে প্রিভেন্ট করতে পারবে। অক্সিজেনের ক্ষেত্রে আসলে একটা বিষয় চলে আসছে, অক্সিজেনের প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা দেখছি যে অক্সিজেন সিলিন্ডার অনেকে ঘরে নিচ্ছেন, সেটির আসলে খুব প্রয়োজন আছে কিনা, বা কাদের ক্ষেত্রে আসলে আপনারা অক্সিজেন দেওয়াটাকে বেশি মনে করেন যে খুব জরুরি বা গুরুত্বপূর্ণ? আসলে নির্বিচারে হসপিটালে ব্যবহারের সিলিন্ডার বাসায় রাখাটা কখনোই সমীচীন না, এটাতে অনেক ধরনের জটিলতা হতে পারে। মনে রাখতে হবে যে অক্সিজেন একটা থেরাপি, এটা একটা ওষুধ। সো অক্সিজেনটা যদি আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করি, এটাও তো কিন্তু রোগীর ক্ষতি হতে পারে। এবং অক্সিজেন কতটুকু মাত্রায় ব্যবহার করব, কিভাবে দিব, এটার একটা সায়েন্টিফিক রুল আছে, সেটা একজন চিকিৎসকই ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাসে অক্সিজেন সিলিন্ডার মজুদ সেটা আসলে না করাই সমীচীন। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন আমাদের নর্মালি 90 থেকে 100% স্যাচুরেশন, যেটা আমরা পালস অক্সিমিটার দিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা। তবে একটা সুস্থ মানুষের হাঁপানি ছাড়া সাধারণত 94-এর উপরেই স্যাচুরেশন থাকে, 98 থেকে 100%। কারো যদি রক্তে অক্সিজেনের মাত্রা 93%-এর নিচে চলে যায় উইদাউট অক্সিজেন সাপ্লিমেন্ট, অথবা হাঁপানি রোগীদের অক্সিজেনের মাত্রা যদি 90 বা 88%-এর নিচে চলে যায়, সেটাকে অবশ্যই অ্যালার্মিং হিসেবে দেখতে হবে বা অক্সিজেন স্বল্পতা হিসেবেই চিন্তা করতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে। শিশুদের জন্য আসলে করোনা বা কোভিড-19-এর ক্ষেত্রে লক্ষণগুলো আসলে কিভাবে প্রকাশ পায় এবং সেই শিশুটি আবার খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটিও বা বোঝার উপায় কি, এটি জানবো। একটা ফোন নিতে হচ্ছে আমাদের, দর্শক যুক্ত হয়েছেন। হ্যালো
হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি। শুভ সকাল। ওয়ালাইকুম সালাম, শুভ সকাল। আমি শরীফুল ইসলাম বলছি দিনাজপুর থেকে। জি, এই অনুষ্ঠানের উপস্থাপিকা বাংলা ভিশনকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক সম্মানিত নাম আলোচক বলেছেন, বৃন্দ, প্রশ্নটি একটু ধন্যবাদ করুন। চৌধুরী ফুয়াদ গালিব। জি প্লিজ স্যারের প্লিজ কাছে করেন। প্রশ্ন, জি, যে 2.5 বছরের বাচ্চা আমার, তার ওই স্কিনে র্যাশ উঠছে, জ্বর আসতেছে আর গত 2-3 দিন যাবত, এবং তার হালকা কাশি আছে। এখন 2.5 বছরের বাচ্চা, আর আমি প্যারাসিটামল নাপা সিরাপ খাওয়াইছি এই 1.5 চামচ করে দিনে 3 বার। জি। এখন এটা ঠিক আছে কিনা? স্কিনের যে সমস্যা, র্যাশ গুলো, এই দানা দানা র্যাশ, টিপ দিলে পানি বের হয় লালচে এবং একটু চুলকাচ্ছে, এই অবস্থায় তার আমার কি করণীয়? আর যদি করোনা ভাইরাসের কোনো লক্ষণ থাকে, আমি এই বাচ্চাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিতে পারবো কিনা? যদি হেলিকপ্টারে দিনাজপুর থেকে ঢাকায় নিতে হয়, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে আমি একটু জানতে চাচ্ছি। হেলিকপ্টারে নেওয়া দর্শক আপনি থাকুন আমাদের সাথে। ধন্যবাদ, ধন্যবাদ আপনার ধন্যবাদ। প্রশ্নটির জন্য। উনি অনেকগুলো বিষয় যথেষ্টই চলে এসেছে। আতঙ্কে আছেন। হ্যাঁ, হ্যাঁ। একদম না, সেটি হেলিকপ্টার খুব স্বাভাবিক আসলে শিশুর ক্ষেত্রে জি, যেহেতু জি, জি, অবশ্যই জি। আতঙ্কিত। হ্যাঁ, আমি প্রথমেই বলবো, যদি অতটুকুই আপনার ভয় কাজ করে, আপনি ভয়টা কাটান, প্রথমে একজন ডাক্তারের শরণাপন্ন হন। বিশেষ করে ওর স্কিনের যে প্রবলেমগুলো বলছেন, এগুলো একটু দেখতে হবে। এগুলো দেখতে হবে। করোনার কিছু লক্ষণের মধ্যে আমরা স্কিনের কিছু র্যাশ, কিছু লক্ষণ পাই, কিন্তু আপনি যেভাবে বলছেন চাপ দিলে কিছু বের হয়, এটা পানি মনে বের হচ্ছে হয়। যে হ্যাঁ কোনো স্কিন ইনফেকশন মনে হচ্ছে, সেক্ষেত্রে একটু মানে কোভিড এর যে স্কিন ইনফেকশন, সেটির সাথে কি পানি সর্স যায় না, যায় না। সেটা যায় না। এটা কো ইনফেকশন হতে পারে, হয়তো ওখানে তার চামড়ায় কোনো ডিজিজ আছে, ছোট বাচ্চাদের হতেই পারে। অনেক রকম সংক্রমণ আমরা চামড়ায় পাই। আর জ্বর ঠান্ডা কাশির জন্য আপনি এখন আতঙ্কিতগ্রস্ত হবেন না। নাপা যেটা দিচ্ছেন ঠিক আছে, আপনি যেটা করতে পারেন, ওর একটু রক্তের পরীক্ষা করিয়ে নিতে পারেন। এবং আমি জানি না, ঢাকায় আমাদের কিছু কিছু ডেঙ্গুর পেশেন্ট আমরা এখন পাওয়া শুরু করেছি, সেক্ষেত্রে আমি বলবো অন্তত সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি পরীক্ষাটা আপনি করে রাখেন। আর যদি ডেঙ্গু প্রবণ হয়ে থাকে আপনার এলাকা, ডেঙ্গু টেস্ট আপনি করে রাখতে পারেন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অবশ্যই না, অবশ্যই অবশ্যই না, সেটি অবশ্যই। মানে আসলে সমাধান রয়েছে। অবশ্যই। যেটি আসলে আমরা শুনতে চাচ্ছিলাম যে জরুরি অবস্থা যে শিশুটির ক্ষেত্রে, সেটি আসলে বোঝার উপায় কি? বাচ্চাদের বোঝার উপায় হচ্ছে, বাচ্চাটা যে কোনো বাচ্চা, আমরা বলি আমাদের বাচ্চাগুলোকে যখন মায়েরা আনে, যতক্ষণ বাচ্চারা হাসি খুশি থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে, ততক্ষণ আমরা ধরে নিই বাচ্চাটা খুব বড় ধরনের কোনো অসুখের মধ্যে পড়েনি। হয়তো সর্দি কাশি আছে, হয়তো তার জ্বর আছে, কিন্তু বাচ্চা এখনো খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করছে, আমরা ধরে নিই যে খুব বড় ধরনের অসুখ হয়তো তার শরীরে ঢুকেনি। কিন্তু বাচ্চা, যে স্যার বললেন যে হাইপোক্সিয়া যদি হয়, তখন বাচ্চা আর প্রাণবন্ত থাকবে না, বাচ্চা তখন নেতিয়ে পড়বে। ছোট বাচ্চা হলে, খেলাধুলার বয়সী বাচ্চা হলে তার খেলাধুলা কমে যাবে এবং সে তার কষ্টগুলো বিভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করবে, খিটখিটে মেজাজের হয়ে যাবে, কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া করবে না। এগুলো থেকে আমরা আর্লি ধরে নেই। আর বাচ্চারা যেহেতু এখন আপাতত বাইরে যাচ্ছে না, স্কুল কলেজ বন্ধ, সুতরাং মধ্যবয়সী যারা বাইরে যাচ্ছেন, তারা যদি সংক্রমণ হয়েছে সন্দেহ করেন, তখন আমরা সন্দেহ করব যে বাচ্চাটারও হয়তো সংক্রমণ হয়ে গেছে, এবং সেই কন্টাক্ট হিস্ট্রি থেকেই বাচ্চাটি হয়তো সংক্রমণ হতে পারে। জরুরি অবস্থায় আসলে কি কি ধরনের সেবা দিয়ে থাকেন, বা আইসিইউ? আমরা তো জানি আসলে জরুরি অবস্থা মানে আইসিইউ সাপোর্ট লাগবে, এবং আইসিইউ এর ভেতরে কোন কোন বিষয়গুলো আসলে আপনারা দেখে থাকেন? ধন্যবাদ। খুব জনপ্রিয় একটা প্রশ্ন। আইসিইউতে সাধারণত যখন একটা পেশেন্ট আসে, আমাদেরকে পেশেন্টের টপ টু ব্যাটম অ্যাসেস করতে হয়, প্রত্যেকটা অর্গান সিস্টেম ডিটেলস ইভ্যালুয়েশন করতে হয়। তবে কোভিড সময়ে সাধারণত মেইন যে সমস্যাটা, যেটা বললাম যে তীব্র অক্সিজেনের স্বল্পতা, যেটাকে আমরা রেসপিরেটরি ফেলিউর বলি, আরেকটা ভাষায় পেশেন্টের সিভিয়ার এআরডিএস, যখন অক্সিজেনের মাত্রা অনেক কমে যায়, ফুসফুস খুব বাজেভাবে আক্রান্ত হয়। তো শ্বাসের সাপোর্ট, এটা হচ্ছে আইসিইউর প্রথম যে সাপোর্টটা আমরা সবচেয়ে বেশি প্রোভাইড করি। অর্গান ওয়াইজ একটা পেশেন্ট আসলে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। অনেক সময় পেশেন্ট দেখা যায় অচেতন হয়ে আসেন, সেই ক্ষেত্রে খিঁচুনি নিয়ে আসে। ইভেন কোভিড পেশেন্ট, অনেক পেশেন্ট আমরা পাচ্ছি খিঁচুনি নিয়ে আসছে, স্ট্রোক লাইক ফিচার নিয়ে আসছে। স্ট্রোক নিয়ে আমরা অনেক স্ট্রোক নিয়ে আসছে, আমাদের নিউরোসায়েন্স হসপিটালে স্ট্রোক নিয়ে আসে, পরে গিয়ে আমরা ধরা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদেরকে প্রথমে অ্যাসেস করতে হয় জ্ঞানের মাত্রা, যে তার কোনো এয়ারওয়ে প্রোটেকশন লাগবে কিনা। ইমিডিয়েট তার এয়ারওয়ে সিকিউর এবং অক্সিজেন থেরাপি আমরা শুরু করতে হয়। পাশাপাশি ভাইটালস অর্গান যেগুলো আছে, পালস, প্রেশার,
পেশেন্টের বিভিন্ন অর্গান স্পেসিফিক এক্সামিনেশন করি ঠিকমতো আমরা কাজ করছে কিনা এবং প্রত্যেকটা অর্গান স্পেসিফিক সাপোর্ট আইসিইউতে আছে এবং যন্ত্রপাতি আছে, সে অনুযায়ী আমরা পেশেন্টদেরকে সাধারণত আইসিইউতে সার্ভিসে। সবচেয়ে যে বড় সুবিধাটা আইসিইউতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা পেশেন্টের ভাইটালস যে প্যারামিটার আছে সেটা কন্টিনিউয়াস মনিটর করতে পারি আমরা, এটা একটা সুবিধা। পাশাপাশি প্রত্যেকটা ওষুধ বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে একেবারে নিখুঁতভাবে ডেলিভারি দেওয়া সম্ভব এবং এদের আউটকামটা পেশেন্ট ইমপ্রুভ করছে কিনা সেটাও তাৎক্ষণিক ইভ্যালুয়েশন করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে আইসিইউতে কারা যাবে এটি নিয়েও কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান অনেকে। আসলে অনেকেই মনে করেন রোগীরা দেখা যায় সরাসরি হসপিটালে গিয়ে তারাই যেন নির্ধারণ করে দেন যে আইসিইউতে নিতে হবে রোগী। এদের জন্য তাদের জন্য আসলে পরামর্শ কি? আসলে সরাসরি রোগীর আইসিইউতে যাওয়ার সুযোগটা নাই, কারণ আইসিইউতে যখন একটা পেশেন্ট যায় সাধারণত দুটো ওয়েতে যেতে পারে। একটা হচ্ছে ইনপেশেন্ট, যেসব পেশেন্ট ভর্তি আছেন সেখানে আমাদের কোনো সাপোর্টিভ ডিপার্টমেন্টের কলিগ যদি মনে করেন যে পেশেন্টের আইসিইউ সাপোর্ট প্রয়োজন, ওয়ার্ডে বা কেবিনে চিকিৎসা দেওয়াটা ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে উনি আমাদেরকে অনুরোধ করতে পারেন যে পেশেন্টকে আইসিইউ অ্যাডমিশনের প্রয়োজন, আমরা অ্যাসেস করে নিয়ে নিই। আরেকটা হচ্ছে ইমার্জেন্সি থ্রুতে, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা অ্যাসেসমেন্ট হয় যে পেশেন্টটাকে আসলে ইনপেশেন্ট ডিপার্টমেন্টে বা ওয়ার্ড কেবিনে চিকিৎসা দেওয়া সম্ভব নাকি পেশেন্টের স্পেশাল কেয়ার প্রয়োজন, অর্গান সাপোর্ট প্রয়োজন, সেক্ষেত্রে এভাবে স্ক্রুটিনি করে হয়। তবে আমাদের দেশে যে সবসময় খুব ডিসিপ্লিনে হইতে সব কিছু হয় সেটা বলা যাবে না, অনেক জায়গায় এস্টাবলিশড ইমার্জেন্সি ডিপার্টমেন্টও নেই। দেখা গেছে যে মুমূর্ষু অনেক সময় সরাসরি আপনার আইসিইউতে কিন্তু ভর্তি হয়ে যান, এটা কিন্তু হয়। তবে কোভিডের ক্ষেত্রে আমরা আবার দেখি এই চিত্রটাও যে আসলে আইসিইউর কথা শুনে অনেকে ভয় পেয়ে যান যে আইসিইউতে ঢুকলে হয়তো আর তিনি ফিরে নাও আসতে পারেন সুস্থভাবে। এটি কেন হচ্ছে? মানে আমি একটু ঘন ঘন আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু এগুলো নিয়ে অনেক প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিকই বলেছে। আপনাকে একটা জিনিস বিবেচনা করতে হবে যে সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্ট যারা, তারাই কিন্তু আইসিইউতে আসছেন। কোভিডে যারা সবচেয়ে সিভিয়ার হচ্ছেন, আমরা ধরে নিচ্ছি যে টোটাল আক্রান্তের 5%। তো সবচেয়ে সিভিয়ার সবচেয়ে ক্রিটিক্যাল মোস্ট পেশেন্ট কিন্তু আমরা আইসিইউতে অ্যাডমিট করছি। তো এই পেশেন্টদের এমনিতেই দেখা যায় যে অনেক বেশি শারীরিক জটিলতা থাকে, শুধু অক্সিজেন স্বল্পতা না, আমি শুরুতেই যেটা বলেছি একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল থাকে। এখন কোভিডে যে জিনিসটা আমরা চ্যালেঞ্জ ফেস করি, মৃত্যু হার বেশি কমটা ডিপেন্ড করে যে কত আর্লি উনি হেলথ কেয়ার ফ্যাসিলিটিসের সংস্পর্শে এসেছেন। আমাদের এখানে দেখবেন যে উন্নত বিশ্বের তুলনায় মৃত্যু হার কম, ট্রুলি কম। এটা হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে কোভিডের সংক্রমণটা কিন্তু শুরু হচ্ছে একটু দেরিতে, গ্রাফটাও কিন্তু ইউজুয়ালি স্লোলি প্রোগ্রেস করেছে। তো সেটাতে হয়েছে কি, ইনিশিয়ালি মানুষ সচেতন ছিল, তারা কিন্তু হসপিটালে হ্রাস করেছে যে তাদের কোভিড শনাক্ত হওয়ার পরে বা লক্ষণ দেখা দেওয়ার পরে তখন কিন্তু অনেক পেশেন্টকে আমরা আর্লি আইসিইউতে নিতে পেরেছি এবং আমাদের দেশে আইসিইউতে মৃত্যু হার কিন্তু অনেক কম উন্নত বিশ্বের তুলনায়। এখন যে জিনিসটা সমস্যা হচ্ছে, মানুষের ভিতরে ভয়টা কেটে গিয়েছে, ভীতি কেটে গিয়েছে। এটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে অনেকে বাসায় নিজে নিজে চিকিৎসা নিচ্ছেন, হসপিটালে যেতে দেরি করছেন। সো আমাদের কাছে যখন আসছেন তখন দেখা যাচ্ছে অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছেন, লাংস অনেক বেশি ড্যামেজ হয়ে গেছেন। তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও সাকসেস রেটটা কিন্তু কমে যাচ্ছে। এখানে আইসিইউতে যাওয়ারও তো আসলে একটা টাইম রয়েছে, ওই সময়টা যদি না পাওয়া যায় তাহলে আসলে করার কিছু থাকে না। এক্স্যাক্টলি, মানে আমার যদি অর্গান যদি ইরিভার্সিবল স্টেজে চলে যায়, পৃথিবীর কোনো স্বাস্থ্য ব্যবস্থা এটাকে রিভার্স করতে পারে না। আমি একটু সুযোগ নিব। দর্শকের প্রশ্নতে আমি বলেছিলাম যে নিকটস্থ ডাক্তার দেখাতে। আমাদের একটা প্রবণতা আজকাল লক্ষ্য করা যায়, আমরা যেহেতু এখন ফেসবুকের যুগ অথবা অবাধ তথ্য প্রবাহের যুগ, অনেকে এই চিকিৎসাটা ব্যবস্থা নিজেই নিয়ে শুরু করেন, যেটা আমরা একদমই সেটা পক্ষপাতী না। এবং কিছু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ঔষধের আমরা অনেক ব্যবহার দেখেছি, অনেক নামও শুনেছি, সেগুলো আসলে কতখানি যৌক্তিক এবং কার্যকরী সেটি না ভেবেই অনেকে হয়তো শুরু করেছেন। দর্শকের ফোন আছে, আমরা একটু ফোনে যেতে চাই। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন। আমি উত্তরা থেকে জাহিদ বলছি। জি জি, আমার বেবির বয়স হচ্ছে আপনার 13 মাস। তো ও হচ্ছে যে বাথরুমটা নিয়মিত হচ্ছে না, দেখা যাচ্ছে যে 2-3 দিন পর পর বাথরুমটা হয়। তো এই জন্য আমি যে গ্লিসাপ সাপোজিটরি এটা ইউজ করি আর কি, এছাড়া তার বাথরুমটা হয় না। কিন্তু তার যে আগে শরীরটা খুব হেলদি ছিল, এখন খুব চিকন হয়ে যাচ্ছে আর কি ডে বাই ডে। এখন হচ্ছে যে বাথরুমটা নিয়মিত করার জন্য আসলে কি ব্যবস্থা নিতে পারি? দর্শক অনেক ধন্যবাদ, থাকুন আমাদের সাথে। যদিও আজকে কমন একটি বিষয়, যদিও এটির সাথে আজকে আমরা করোনা নিয়ে আলোচনা করছি, তারপরে ছোট করে বলে ফেলি, অনেকেরই দেখি বাচ্চাদের খাদ্যাভ্যাসটা খুব জরুরি। আমি প্রথমে জিজ্ঞেস করি শাকসবজি খায় কিনা, এবং প্রায় শতভাগ উত্তরই পাই যে না, খায় না, খেতে চায় না। শাকসবজিতে আছে ফাইবার,
ফাইবার যদি আমাদের ফুড কন্টেন্টে না থাকে সেক্ষেত্রে আমাদের স্টুলটা সফট হবে না। এবং বাচ্চাদের ক্ষেত্রে এই ভুলটাই সবাই করে, হয়তো সুজি খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে, এটা সেটা খাওয়াচ্ছে, কিন্তু শাকসবজির পরিমাণটা খুব কম। এবং আরেকটা বিষয় বলবো, পানির পরিমাণটা যখন বাচ্চার শরীরে কম ঢুকে তখন শরীর পানিটা ধরে রাখার চেষ্টা করে, আমাদের অন্ত্র থেকে পানিটা বেশি শোষণ হয়ে শরীরে থেকে যায়, যে কারণে আমাদের স্টুলটা হার্ড হয়ে যায়। তো এটাকে আমরা একটু বলি যে ভিশিয়াস সাইকেল অফ কনস্টিপেশন। যেমন দারিদ্র্যের দুষ্ট চক্র আছে, কোষ্ঠকাঠিন্যের একটা দুষ্ট চক্র আছে, এটা ভাঙতে হবে। এটা ভাঙতে হলে 2 থেকে 3 সপ্তাহ সময় নিয়ে ওর পানির খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, ওকে শাকসবজি খাওয়াতে হবে ওর বয়স অনুযায়ী যেভাবে সম্ভব। খিচুড়ি যদি হয় 1-2 পদে শাকসবজি দিতে হবে, যদি অন্য সাধারণ খাবারে সে চলে আসে কোনো না কোনো পদে শাকসবজি। আমি বলি ফাইব্রাস যে ফুডগুলো সেগুলো তাকে অভ্যাস অন্তত করাতে হবে। এক পদের একটা সবজি। আরেকটা বিষয় আমি একটু সাথে অ্যাড করতে চাই যে অনেক সময় কিন্তু হ্যাবিট একটা বিষয়, যে মানে মল ত্যাগ করার যে হ্যাবিটটা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে এখানে হ্যাঁ টয়লেট ট্রেনিং বলে একটা ব্যাপার আছে, বাচ্চাকে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার পরে নির্দিষ্ট সময়ে পটি ট্রেনিং করা, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক বাচ্চা আমরা পাই দাঁড়িয়ে স্টুল পাস করছে, আমরা সেটা পক্ষে না। সেটি আমরা জানবো। আরো অনেক বিষয়, আমাদের একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতি থেকে ফিরে আবারও করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা এবং আরো অনেক বিষয় আসবে আমাদের আলোচনায়। দর্শক, থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। কথা হচ্ছিল করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে, ফিরে আসবো একটু পর, থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানে। কথা হচ্ছিল করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে। আমাদের সাথে আছেন আমাদের দেশের অত্যন্ত স্বনামধন্য দুজন চিকিৎসক। আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়, তবে যাবার আগে একটা কথা বলছি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে দেরি না করে স্ক্রলে যে নাম্বারটি দেখছেন সেটিতে ডায়াল করুন এবং ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনারা। চলে যাচ্ছি আবার মূল আলোচনায়। আইসিইউ ভীতি নিয়ে আসলে অনেক ব্যাপার থাকে, যেটি আসলে বিরতির আগেও আমরা বলছিলাম। আরেকটু জানবো সংক্ষেপে, এত ভীতি কেন, মানে ভীতি হওয়ার কারণটা কি? আসলেই কি খুব ভয়ের কিছু আছে এর ভেতরে? না, আইসিইউ তো ভয়ের না, ব্যাপারটা হচ্ছে পেশেন্ট যখন গুরুতর অসুস্থ থাকে সবাই উদ্বেগে থাকেন এবং একটা মৃত্যু ভয় সবার মধ্যে কাজ করে। তবে আমি যেটা আশ্বস্ত করতে চাই, সঠিক সময়ে সঠিক চিকিৎসা যদি আর্লি শুরু করা যায় সেক্ষেত্রে রিকভারি রেট ভালো। আমাদের দেশেও কিন্তু কোভিড থেকে সুস্থতার হার অনেক বেশি এবং আইসিইউ সুস্থতার হারও ওয়ার্ল্ডের মধ্যে যে কয়টা দেশের বেশি, আমাদের দেশটাও কিন্তু তার মধ্যে একটা আছে। তা আমি দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা সময় মতো যদি হাসপাতালে আসেন, আমাদের সেবা নেন, তাহলে কিন্তু মৃত্যু হার অনেক কমে আসবে। হাসপাতালে কখন যেতে হবে সেটি একটু বুঝতে পারা শুধু। আর আমি এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, আপনারা যেটা বাসায় করতে পারেন, যদি কারো উপসর্গ দেখা দেয়, পালস অক্সিমিটার ব্যবহার করা যায়, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে এবং খুব সস্তা। পালস অক্সিমিটার যখনই দেখবেন যে আপনার অক্সিজেনের মাত্রাটা 93%-এর নিচে চলে আসছে বা 90-এর নিচে চলে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে যে আপনার অবশ্যই এখন হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সেটি কিন্তু অনেক বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারবেন। আর আরেকটা জিনিস আশ্বস্ত করতে চাই, আমাদের বর্তমানে যে আইসিইউ সরকারি এবং বেসরকারি যে ফ্যাসিলিটিস আছে, কোভিডের স্বীকৃত যা যা সাপোর্টিভ কেয়ার আছে আমাদের দেশেও আছে। সো আপনারা হয়তো আতঙ্ক হবেন না, আপনারা স্বাস্থ্য ব্যবস্থায় শরণাপন্ন হন, সুচিকিৎসা নেন, নিশ্চয়ই আপনারা সুস্থ হবেন এবং আমাদের সুস্থতার হার অনেক বেশি এবং সেটির মানে আস্থার জায়গাটি নিয়ে আসতে হবে আসলে, যে সঠিক জায়গায় সঠিক সময় চলে যাওয়া। শিশুদের ক্ষেত্রে পুষ্টির বিষয় আবার ঘুরে ফিরে আসে এবং কোভিডের সময় পুষ্টি যাতে ভালো থাকে এবং ইমিউনিটি যাতে ভালো হয়, সেক্ষেত্রে শিশুদের খাবারের তালিকা কোন কোন বয়স ধরে আমি একটু জানবো আপনার কাছ থেকে একটু ডিটেইলে। ধন্যবাদ। শিশুদের পুষ্টির বিষয়টা শুধু করোনাকালীন না, সবসময় আমাদের জন্য প্রয়োজন এবং আমরা সবসময় চাইবো শিশুদেরকে স্বাভাবিক খাবারে নিয়ে আসতে এবং আমাদের খাবারে নিয়ে আসতে। আমার একজন ডক্টর বলতেন যে কোরিয়ান একটা বাচ্চা সাপ ব্যাং খেয়ে অভ্যস্ত হয়, রাশিয়ান একটা বাচ্চা তার খাবার খেয়ে অভ্যস্ত হয়, আরবিয়ান কান্ট্রির বাচ্চা রুটি খরমুজ এগুলো খেয়ে অভ্যস্ত হন, ইউরোপিয়ান বাচ্চারা ম্যাশড পটেটো খেয়ে অভ্যস্ত হন, আমরা মাঝে মাঝে বাঙালি। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের বাচ্চাদেরকে আমাদের খাদ্যাভ্যাসে নিয়ে আসা ধীরে ধীরে। এবং কেন আমাদের বাচ্চারা সেরেলাক বা ওটের দুধের প্রতি বেশি আসক্ত থাকবে বা ফাস্ট ফুড কেন খাবে? এক্স্যাক্টলি আমরা চেষ্টা করব আমরা যা খাই সেই খাবারগুলো ওদেরকে সরল করে দিতে। যেমন খুব ছোট বাচ্চা যখন থাকবে, আমরা বেবি ফুড সিরিয়াল ফুডের দিকে না গিয়ে আমরা চেষ্টা করব ভাত ডাল মাছ, যদি সম্ভব হয় একবেলা তাকে খিচুড়ি বানিয়ে দিতে পারি 1-2 প্রকার সবজি দিয়ে। তাও যদি সম্ভব না হয়, বাড়িতে যে রান্না হয়, আমরা এখন একটা শব্দ বলি বাড়ির খাবার হাড়ির খাবার। হাড়িতে যা রান্না হয়েছে সেটাকে ঝাল কমিয়ে দেন, ডালের পরিমাণটা বাড়িয়ে দেন, পুষ্টিটা ওখানেই আসবে। এবং আরেকটা বিষয় আমি একটু জোর দিতে চাই, প্রতিদিন একটা ডিম খাওয়ানোর চেষ্টা করবেন
এক পদের শাক অথবা সবজি খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চা যখন দুধের বাচ্চা থাকবে অবশ্যই ব্রেস্ট ফিডিং করবে, যখন একটু বড় হয়ে যাবে প্রতিদিন চেষ্টা করবেন একটু দুধ খাওয়ানোর আর পর্যাপ্ত পানি। এগুলো এটার যদি কোনো বিকল্প নেই এগুলো আসলে। কোনো বিকল্প নেই, এগুলো হচ্ছে ভালো খাদ্যাভ্যাস। এবং আরেকটা জিনিস আমরা একটু আগে আমরা শেয়ার করছিলাম, আমরা যখন খেতে বসি শিশুদেরকে আমাদের সাথে নিয়ে বসতে হবে, তাহলেই বাচ্চারা আমাদের থেকে খাওয়া শিখবে। এখানে টেবিল ম্যানার আছে, একেবারে। এখানে খাদ্যের কিছু পূর্ব শর্ত আছে, ধর্মীয় কিছু ব্যাপার আছে, সবকিছু এনে বাচ্চাকে খাবারের ম্যানারগুলো শেখাতে হবে। এবং বাবা মা যখন খাবেন বা একই টেবিলে বসে যখন পরিবারের সবাই True, খাবে তখন true. কিন্তু খাবারের প্রতি আগ্রহটাও এটা তার আমাদেরকে বেড়ে চেষ্টা যাবে। করতে হবে এবং এটাতে বাচ্চাদের সোশ্যালাইজেশনটাও কিন্তু হ্যাঁ। হয়। এবং বাচ্চাদেরকে বিভিন্ন বর্ণ, আর গন্ধ, ডিভাইস নিয়ে যে স্বাদের ইদানিং খাবার। বসে থাকছে বাচ্চারা সেটি হ্যাঁ। নিয়ে একটু জানতে চাই যে লকডাউনের কারণে হোক আসলে দেখা যাচ্ছে অনেকটা সময় বাচ্চাদের আমরা ডিভাইস তুলে দিচ্ছি তাদের হাতে, আসলে নিরুপায় হয়ে অনেক সময় বাবা মায়েরা দিচ্ছেন, তাতে করে আসলে কি ক্ষতি এবং একটা বাচ্চা কতক্ষণ একটা ডিভাইস নিয়ে থাকতে পারেন বলে মনে একটা করেন? জায়গায় আমিও একমত যে আসলে খুব কঠিন বাচ্চাদেরকে এগুলো থেকে বিরত রাখা, সময়টা কমিয়ে আনতে হবে। যত কম সময়ের মধ্যে এই ডিভাইসগুলো নিয়ে আসা যায়। এই করোনার সময় বাচ্চারা সারাদিন বাসায় থাকে, স্কুল নাই, সুতরাং আপনি যদি বন্ধ করে তালাবন্দি করে রাখেন ওর আসলে সময় কাটানো কিছু থাকবে না। বরঞ্চ আমরা ইউজ করব, ইউটিউব আছে বা বাচ্চাদের কিছু লার্নিং মেথড আছে, ওগুলো আমরা ইউজ করব, কিন্তু চেষ্টা করব পরিমাণ যেন বেশি না হয়। আমি আমার বাচ্চাদেরকে বলি, আমার বাচ্চাদেরকে বলি বেশি সময় একাধারে দেখা যাবে না, চোখের কষ্ট হবে, চোখের ক্ষতি হবে। আর একটা কথা আবার বলবো, বাচ্চারা কিন্তু বড়দেরকে অনুসরণ করে। আমরা যদি সারাক্ষণ একটা ডিভাইস হাতে নিয়ে রাখি, সারাক্ষণ ফেসবুকিং করি, বাচ্চারা ফেসবুকিং করবে না, ওরা ওদের ইউটিউবিং করবে। লাইক আমাদের হাতে যদি ডিভাইস সারাক্ষণ থাকে বাচ্চারা আমাদেরকে মিমিক করবে। আমাদের উচিত হবে বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের সাথে খেলা, বাচ্চাদের সাথে গল্প করা, ঘুমানোর আগে তাকে একটু বলা। বেড টাইম স্টোরি শোনানো। একেবারে। এগুলো করলে আমাদেরকে ঘুরে ফিরে অনেকটাই একটাই আসলে কথা, ওখান থেকে ভালো ফিরে আনা যাবে। ভালো জীবন অভ্যাসে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। যেটি আসলে দেখা যায় যে আমি সেদিন আসলে আমার নিজের একটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। আমি একজনকে দেখেছি মাস্ক ছাড়া, তো জিজ্ঞেস করলাম মাস্ক পরোনি কেন, তা আমার তো উত্তর আসছে আমার কাছে যে আমার কোভিড একবার হয়ে গেছে, এই জন্য আমার আর এখন আসলে মাস্ক পরার প্রতি আগ্রহটা নেই। এখন যাদের একবার কোভিড-19 হয়ে যায় পরবর্তীতে তাদের কোনো আবার হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু, এবং তাদের ক্ষেত্রে কি এই সাবধানতার প্রয়োজন নেই? আপনি ঠিকই বলেছেন। কোভিড আবার হবে না বা হবে এটা মানে এখনো কেউ কিন্তু উপসংহারে আসতে পারেনি। তো এবং এখানে বিভিন্ন সেরো সার্ভিলেন্স করে দেখা গিয়েছে যে আমাদের যে অ্যান্টিবডি টাইটার এটাও কিন্তু অনেক ভ্যারি করে। যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি আমরা যেটা বলি যে 2 মাস পরে অনেকেরই কিন্তু লেভেল সিগনিফিকেন্টলি কমে যায়, এটা একটা বিষয় আছে। এবং যারা ভলনারেবল, আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যে আজ থেকে 2 মাস আগে নেগেটিভ হয়ে গিয়েছে, এখন আবার পজিটিভ হচ্ছে, জটিলতা নিয়ে আসছে। তো সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট সোশ্যাল মেজার যদি আমি বলি, সবাইকে মাস্ক পরতে হবে। তারা যখন রাস্তাঘাটে যাবেন, অফিস আদালতে যাবেন, ওনারা যদি মাস্ক পরেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্প্রেডটা হওয়ার ঝুঁকি কমে যাবে। হ্যান্ড ওয়াশিং এবং মাস্ক পরাটাই কিন্তু আমাদের অনেক বেশি কিন্তু ঝুঁকি প্রিভেনশন কমিয়ে করতে দিচ্ছে পারে। এবং সেটিকে আসলে এখনো Promote ঢিলেঢালাভাবে করতে হবে। দেখার আমি কোনো সময় একটু ছোট্ট আসেনি। যুক্ত করতে হ্যাঁ। চাই। আমরা ঢাকা শহরে হয়তো এখন একটু পরিবেশটা একটু ভালো পেয়েছি, এখন আবার জ্যামে চলে এসেছি। মাস্কের বিষয়টা আমার মনে হয় অ্যাজ এ হোল খুব জরুরি, কারণ শুধু করোনা না, অনেক ভাইরাস, অনেক জীবাণু, যক্ষ্মার জীবাণু এবং ধুলাবালি, মাস্ক কিন্তু আমাদেরকে খুব ভালো একটা প্রোটেকশন দেয়। সুতরাং মাস্কের অভ্যাস আমার মনে হয় করোনা চলে গেলেও প্রাসঙ্গিক। আমাদের প্রাসঙ্গিক এবং এই অভ্যাসটা আমাদের রাখা উচিত। এবং এই স্বাস্থ্যবিধিগুলো আসলে আমাদেরকে উপকার দিবে সবসময় কখনোই হাত ধোয়ার আসলে- অভ্যাসটা কিন্তু সবসময় ভালো, সবসময়ের জন্য ভালো। একেবারে খুব শেষ দিকে চলে এসেছি, সংক্ষেপে আমি একটু দুজনের কাছ থেকে জানবো একে একে যে সার্বিকভাবে কি বলার আছে। ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলা ভিশনকেও ধন্যবাদ জানিয়েই শুরু করছি শেষ কথা। বাচ্চারা আমাদের খুব আদরের। অনেক বাবা মারা বলে একটাই বাচ্চা, আমি তখন মজা করে বলি 2টা 3টা হলে কি আগ্রহ কমে যেত, তা না। বাচ্চারা আমাদের খুব আদরের, যত্নের। বাচ্চাদের শিশু পুষ্টির বিষয়ে আমরা খুব আতঙ্কগ্রস্ত হব না, ওদেরকে ভালো খাদ্যাভ্যাসে রাখবো, ওদেরকে সুন্দর জীবন যাপনে আমরা অভ্যস্ত করব, বাচ্চাদেরকে সময় দিব। তাহলে বাচ্চারা আমাদের থেকে অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো অভ্যাস শিখবে এবং সেটা আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ডাক্তার মোহাম্মদ রুবুল আলম, আপনার কাছ থেকে একটু জানবো খুব সংক্ষেপে। আমি আবার ধন্যবাদ দিচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমার যেটা বক্তব্য, প্রত্যেকটা জীবনই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যারা সিনিয়র সিটিজেন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, ওনাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমাদের ছোট ছোট হেলদি যে হ্যাবিটগুলা, অভ্যাসগুলো কিন্তু ওদেরকে অনেক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। আর আমি যেটা বলবো যে বাসায় সময় নষ্ট করবেন না, আর্লি চিকিৎসকের শরণাপন্ন হন, হসপিটাল কেয়ার নিন এবং আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, যেটি আসলে শুনছিলাম, করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা সেটি কখন প্রয়োজন সেটি আগে বুঝতে হবে এবং হাসপাতালে জরুরি সেবাটা আসলে কখন নিতে হবে সেটিও কিন্তু বুঝতে পারার ব্যাপার আছে। তাহলেই কিন্তু হাসপাতালে সেই সেবাটুকু নেয়ার মতো অবস্থা হবে এবং পুরোপুরি সেবাটি কিন্তু আপনারা পাবেন। তাই অযথাই ঘরে বসে না থেকে সঠিক সময় সঠিক চিকিৎসা নিতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং অবশ্যই এখনও জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, কারণ এখনো কিন্তু সেই সময় আসেনি যে আমরা সব কিছু ছেড়ে দিয়ে ঢিলেঢালাভাবে চলবো আবার আগের মতো। আমরা চলবো, তবে নিউ নর্মাল লাইফ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।